কি ব্যাপার স্যাপার, সেগুলো তো আমাদেরকে একটু জানতে হবে। প্রথম কথা হলো, এই সেকশনে এইটা যখন পড়ছি তখন মামলাটা স্থানান্তর করা আর দুইটা জায়গা থেকে আসতেছে। আমার কথা কি শোনা যাচ্ছে নাকি কি অবস্থা? কেউ কেউ আবার বুঝতে পারতেছে না। স্যার মামলাটা ওকে, মাঝে মাঝে একটু রেসপন্স করেন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আপনারা, আপনাদের সাথে আমি আছি বা আপনারা আমার সাথে আছেন। প্রথম কথা হচ্ছে, এই এখানে দুইটা স্থানান্তরের কথা বলা হচ্ছে। সমস্ত স্থানান্তরের কথা আজকে বলে ছাড়বো। যত প্রকার স্থানান্তর আছে সব প্রকার স্থানান্তরের কথা, একটা মামলা বিভিন্ন জায়গায় যে ট্রান্সফার হচ্ছে, কেন ট্রান্সফার হচ্ছে, কত নাম্বার সেকশনে ট্রান্সফার হচ্ছে, এই সব কথাগুলো আজকে বলবো। ট্রান্সফারটা কি? এই যে মামলাগুলো 190 নাম্বার সেকশনের অধীনে তৃতীয় নাম্বার যে কথাটা আমরা বলছি, ইনফরমেশন, নলেজ এন্ড সাসপিসিয়াস, অর্থাৎ সন্দেহর বশবর্তী হইয়ে যদি আপনি মামলা গ্রহণ করেন, এখন নিজস্ব জ্ঞান তথ্যের উপরে ভিত্তি করে যখনই কোনো মামলা ম্যাজিস্ট্রেট আমলে নেন, আমলে নিলে সাক্ষ্য গ্রহণের পূর্বে আসামি মনে করতে পারে যে আসলে উনি তো ওনার মতো করে আমলে নিয়েছে, হয়তো বা এরকমও হইতে পারে যে উনি আসলে কারোর দ্বারা বায়াসড হয়েই এই মামলাটা গ্রহণ করেছে। দ্যাটস হোয়াই আসামি পক্ষ কোনো আসামি সাক্ষী গ্রহণ করার পূর্বেই আসামি জানবেন যে সে অন্য কোনো মামলার বিচার পাওয়ার অধিকারী, তখন তিনি আসামির মধ্যে যে কোনো একজন উক্ত ম্যাজিস্ট্রেট দ্বারা মামলা পরিচালনা আপত্তি করলে মামলাটা কি হয়ে যাবে, দায়ের আদালতে প্রেরণ করতে হবে, অথবা অন্য কোনো ম্যাজিস্ট্রেট মামলা পরিচালনা করবেন। এইটা কি? এইটা এক ধরনের স্থানান্তরের কথা বললাম। শুধুমাত্র কখন? যখন ওই যে তিনটার মধ্যে অভিযোগ, পুলিশ রিপোর্ট অথবা তথ্য নলেজ, এই তথ্য নলেজের উপরে ভিত্তি করে যখন কোনো মামলা আমলে গ্রহণ করা হয়, তখন আসামি কোন সময় সাক্ষী গ্রহণ করার পূর্বে অ্যাকর্ডিং টু সেকশন 191 অনুযায়ী সাক্ষী গ্রহণ করার পূর্বেই আসামি এই মামলাটাকে স্থানান্তর করার জন্য আবেদন করতে পারবেন। সেই স্থানান্তর হয়ে মামলাটা দুটো জায়গায় যেতে পারে, এক হচ্ছে অন্য কোনো ম্যাজিস্ট্রেটের কাছে অথবা দায়ের আদালতের কাছে চলে যেতে পারে। নাম্বার 92 বলছে যে ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা স্থানান্তর। চিফ, এই যে মামলাটা গেল, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে বিষয় আমলে এনেছেন তা তিনি অনুসন্ধান বা বিচারের জন্য অধীনস্থ অন্য কোনো ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবেন। এই জায়গায় কিন্তু 192 নাম্বার সেকশনে কারোর আবেদন করতে হচ্ছে না। প্রত্যেকটি, বিশেষ করে ঢাকা কোর্টে অনেকগুলো কগনিজেবল কোর্ট থাকেন। 9টার সময় জানানো হয় যে আজকে কোন ম্যাজিস্ট্রেট মামলাটা গ্রহণ করবেন। ওখান থেকে মামলাটা শুধু আমলে নিয়ে চিফের কাছে দিয়ে দেন। চিফ আবার এই মামলাটাকে বিভিন্ন ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করে থাকেন বিচারের জন্য, অনুসন্ধান ও বিচারের জন্য তার হস্তান্তর করে থাকেন। এখান থেকে আমরা কি বললাম? দুইটা সেকশন, 191 এবং 192। 91 নাম্বার সেকশন, তথ্য জ্ঞান এবং সন্দেহের বশবর্তী হয়ে যদি ম্যাজিস্ট্রেট নিজে মামলা নেন, সেই মামলাটার সাক্ষী গ্রহণের পূর্বেই উনি স্থানান্তরের জন্য আবেদন করতে পারবেন। কে? আসামি। এখানে কিন্তু শুধুমাত্র আসামির কথা বলা হয়েছে। 191 নাম্বার সেকশনে শুধুমাত্র আসামি স্থানান্তরের জন্য আবেদন করতে পারবেন। 192 নাম্বার সেকশনে কয়টা কোর্টের কথা বলা হয়েছে? দুইটা কোর্টের কথা। নাম্বার 1 চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এই দুইটা কোর্ট। তো 192 নাম্বার সেকশনে দুইটা কোর্টের ক্ষমতায়ন করার কথা বলা হয়েছে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে মামলাটা আমলে নিয়েছেন সেই মামলাটা তদন্ত বা বিচার করার জন্য অন্য কোনো ম্যাজিস্ট্রেটকে পাঠাইতে পারে। এখানে আমরা দুইটা ট্রান্সফারের কথা পাইলাম।
যদি আমরা 105-এর গতে যাই, একমাত্র দায়রা আদালত কর্তৃক বিচার্য মামলায় আদালতে স্থানান্তর, যখন ম্যাজিস্ট্রেটের নিকট প্রতীয়মান হয় যে না, এই মামলাটার বিচার করার ক্ষমতা আমার নাই, এটা দায়রা আদালতে স্থানান্তর করতে হবে, তখন 205-এর গ অনুযায়ী মামলাটা দায়রা আদালতে স্থানান্তর করবেন। এই কথাটাই আমরা বলছি, তখন ওই মামলাটা, এই যে ম্যাজিস্ট্রেটের কাছে যে মামলাটা ছিল, জিআর মামলা হোক আর সেটা সিআর মামলা হোক, এই 105-এর গ অনুযায়ী যখন স্থানান্তর করা হবে, তখন ওই স্থানান্তরিত মামলাটা তখন সিআর মামলা আর জিআর মামলা থাকবে না, তখন একটা নামে পরিচিত হবে। এই মামলার নাম তখন হবে দায়রা আদালত, দায়রা মামলা। এটাকে সংক্ষেপে এসসি কেস বলে, অর্থাৎ সেশন কেস মামলা বলে। ওই 205-এর গ অনুযায়ী যদি ম্যাজিস্ট্রেট মনে করেন যে ওনার এই মামলা বিচার করার কোনো এখতিয়ার নাই, তখন উনি মামলাটাকে স্থানান্তর করে দায়রা আদালতে স্থানান্তর করতে পারেন। ঠিক একই ভাবে এই ম্যাজিস্ট্রেট সাহেবরা আর একটা সময়ে মামলা দায়রা আদালতে প্রেরণ করেন, কখন 347 নম্বর সেকশন, যখন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সাক্ষী গ্রহণ করার পর উনি দেখছেন যে আসলে আসামি যেই অপরাধটা করেছেন, বা অনেক সময় চার্জ অল্টার হয়, চার্জ অল্টার করে দেখলেন, এটা কখন সাক্ষী গ্রহণ করার পরে দেখলেন যে আসলে দ্বন্দ্বটা বৃদ্ধি করা প্রয়োজন, যেটা আমার ক্ষমতা নাই, আসলে তো তার দ্বন্দ্ব বেশি হবে সাক্ষী প্রমাণ গ্রহণ করার পরে, তখন আদালত এই মামলাটা অধিকর শাস্তির যেহেতু তার দেওয়ার সুযোগ নাই, এই মামলাটাও তখন দায়রা আদালতে যথাযথ নথি সহকারে অভিযুক্ত ব্যক্তিকে দায়রা আদালতে প্রেরণ করবে। ম্যাজিস্ট্রেটের কথা বললাম, একটা ম্যাজিস্ট্রেট 4টা ওয়েতে মামলাটা ট্রান্সফার করার কথা বলছি। নাম্বার 1, যখন ম্যাজিস্ট্রেট নিজস্ব তথ্যের উপরে ভিত্তি করে মামলাটা আমলে নেবেন, তখন আসামির আবেদনের ভিত্তিতে উনি এক ম্যাজিস্ট্রেট আদালত থেকে অন্য ম্যাজিস্ট্রেট আদালত বা দায়রা আদালতে স্থানান্তর করার জন্য আদেশ দিতে পারেন। 192 নম্বর সেকশনে বলছে যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যে মামলাটা আছে, উনি শুধু ওনার অধীনস্থ যে কোর্টগুলো আছে, ম্যাজিস্ট্রেট আছেন, তাদের কাছে এই মামলাগুলো বিচার বা অনুসন্ধানের জন্য পাঠাতে পারেন। 205-এর গতে আমরা দেখলাম এই ম্যাজিস্ট্রেট সাহেবরাই যখন দেখছেন যে ওনার আসলে এখতিয়ার নাই বিচার করার, তখন এই মামলাটা দায়রা আদালতে স্থানান্তর করতে পারেন, তখন এই মামলাটা এসসি কেস হয়ে যায়। একই সাথে 347 নম্বর সেকশনে যখন দেখছি যে আসামিকে সাক্ষী গ্রহণ করার পর এক একটা জায়গায় মামলাটা ট্রান্সফার করছে, এক একটা স্টেজে, 191 নম্বর সেকশন হচ্ছে মামলা আমলে গ্রহণ করার সাথে সাথে, অর্থাৎ সাক্ষী গ্রহণের পূর্বেই স্থানান্তর করা হচ্ছে। 192 নম্বর সেকশনে যখন মামলাটা স্থানান্তর করা হচ্ছে, অর্থাৎ ম্যাজিস্ট্রেট আমলে গ্রহণ করার পরেই, এটাও কিন্তু আমলে গ্রহণ করার পরে এখানেও কিন্তু সাক্ষী শুরু হয়নি। 205-এর গ অনুযায়ী এটাতেও মামলা কিন্তু সাক্ষী শুরু হয় নাই। মামলায় বড় ধরনের মামলা, মার্ডার কেস, উনি বিচার করতে পারবেন না। দ্যাটস ওয়াই মামলার নথিপত্র দিয়েও 205-এর গ অনুযায়ী স্থানান্তর করতে পারবেন। আর 347 নম্বর সেকশন যে কথাটা বলছি, সেটা হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বিচার শুরু করে দিয়েছেন, উনি বিচার শুরু করার পরে যদি উনি মনে করেন যে না, সমস্যা হয়ে গেছে, ওনাকে শাস্তি বেশি দেওয়া প্রয়োজন, তখন কিন্তু এই মামলাটা উনি আবার দায়রা আদালতে পাঠাইতে পারবেন। এখন কথা হলো, কত ধরনের ট্রান্সফারের কথা বললাম। আরো ট্রান্সফার হলো যখন দায়রা আদালত, এগুলো কিন্তু আমরা ম্যাজিস্ট্রেটের আদালতের কথা বলছি। এছাড়াও আমরা দায়রা আদালতের মামলা হস্তান্তর করার ক্ষমতা সম্পর্কে বলা আছে 526-এর খতে। সেখানে বলা হচ্ছে দায়রা জজ ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজন হলে
ওই দায়রার অধীনে এক দায়রা জজের কাছ থেকে অন্য কোন দায়রা আদালত কয়টা? 3টা দায়রা আদালত। নাম্বার, দায়রা জজ সাহেব নিজে, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ। ন্যায় বিচারের স্বার্থে দায়রা আদালত নিজেই উনি অন্য কোন দায়রা জজের কাছ থেকে মামলাটা স্থানান্তর করতে পারে। এটাও এক ধরনের ট্রান্সফার। এছাড়াও 528 নাম্বার সেকশন অনুযায়ী দায়রা জজ যুগ্ম দায়রা জজের নিকট থেকে মামলা, এটাকে বলা হয় উজ্জ্বল অফ দ্য কেসেস। এইটা কিন্তু মামলা ট্রান্সফার না। দায়রা জজ তার যুগ্ম দায়রা জজের কাছ থেকে মামলাটাকে প্রত্যাহার করে নিতে পারে, প্রত্যাহার করে নিয়ে বা তা ফেরত দিতে পারে। সেটাতে দায়রা জজ অতিরিক্ত দায়রা জজকে মামলা প্রেরণ করতে পারে, বিভিন্ন কিছু করতে পারে প্রত্যাহার করে নিয়ে। একই সাথে ওই 528 নম্বর সেকশনে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের নিকট হতেও মামলা প্রত্যাহার করে নিতে পারে। 528 নম্বর সেকশন এটাকে কিন্তু ট্রান্সফার বলে না, এটাকে বলা হয় প্রত্যাহার। এটাকে ট্রান্সফার বলা হয় না, এটাকে বলা হয় প্রত্যাহার। আবার একটা জেলা থেকে অন্য কোন জেলাতে যদি মামলা স্থানান্তর করতে চান, তাহলে আপনাকে 526 নম্বর সেকশনে হাইকোর্ট বিভাগে আবেদন করতে পারবেন। 5টি ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ অন্যরকম আদেশ দিতে পারে। ন্যায় বিচারের স্বার্থে বিচার যদি পাওয়ার সমস্যা হয়, কোনো আইনগত জটিলতা যদি সৃষ্টি হয়, এক স্থান থেকে অন্য স্থানে অপরাধের যে তদন্ত করা বা পরিদর্শন করার ক্ষেত্রে সমস্যা যদি হয়, এবং পক্ষগণের সাক্ষীগণের সাধারণ যদি বুঝতে অনেক সময় ভাষাগত সমস্যা থাকে, সেক্ষেত্রেও হয়। এগুলো সবগুলোই মামলা ট্রান্সফারের কথা আমি বললাম। এরপরে আরেকটা সেকশন রয়ে গেছে, সেটা হচ্ছে 205-এর 2টা গ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট মামলা স্থানান্তর। সেক্ষেত্রে বলেছে, যদি ম্যাজিস্ট্রেটের নিকট করে যদি মনে হয় মামলাটা চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটনের বিচার্য রয়েছে, তাহলে ওই ম্যাজিস্ট্রেটটা সরাসরি চিফের কাছে মামলাটা হস্তান্তর করে দেবে। 205-এর 2টা গ। তাহলে কত জায়গাতে, যেই জায়গাতে মামলা ট্রান্সফার হয়, 191, 192, 205-এর গ, 205-এর গ, 526, 526-এর খ, 528 প্রত্যাহার, 525-এও আছে অ্যাপিলেট হাইকোর্ট ডিভিশন থেকে স্থানান্তর। একই সাথে আরেকটা সেকশনের কথা বলেছিলাম, যে মামলা যখন রায়টাকে বেশি দেওয়ার প্রয়োজন হয়, অর্থাৎ বেশি হয়েছে মনে হয়েছে, কম হয়েছে 347 অনুযায়ী, সেক্ষেত্রেও মামলাটা স্থানান্তর করা হয় দায়রা আদালতে। এই প্রত্যেকটি সেকশনে কোনটায় কখন কিভাবে স্থানান্তরের নির্দেশ দিচ্ছে, এই প্রত্যেকটি সেকশন খুব ইম্পর্টেন্ট সেকশন। মামলা ট্রান্সফার করতে যে আমরা মাঝে মাঝে সেকশনের কথা বললাম, আমরা পড়ছিলাম 190 নম্বর সেকশন, ম্যাজিস্ট্রেট কগনিজেন্স। ম্যাজিস্ট্রেট কগনিজেন্সের কথা বলতে যে আমরা বলে ফেললাম, ম্যাজিস্ট্রেট 3টা উৎস থেকে কগনিজেন্স নেন। কয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট? মোট 5 শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়েছে। ইভেন 190-এর চাইরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরাও আমলে নিতে পারে, সে কথা বলছি। এখন দায়রা জজ আদালত কর্তৃক মামলা আমলে গ্রহণ, কগনিজেন্স নেওয়ার ক্ষমতা। প্রথমত আমরা পড়ছিলাম ম্যাজিস্ট্রেট সাহেবরা কিভাবে মামলাগুলো গ্রহণ করলেন, 190 নম্বর সেকশন। তার আগে আমরা পড়েছিলাম পুলিশ কিভাবে মামলাটা নেন, 154 নম্বর সেকশনে আমরা বলেছিলাম যে পুলিশ আমলে নেন যখন কগনাইজেবল অফেন্স সংগঠিত হয়। এছাড়া নন কগনাইজেবল অফেন্স সংগঠিত হলে 155 অনুযায়ী উনি জিডি করবেন। জিডি ভুক্ত কপি
আসামিকে সহ আদালতে প্রেরণ করে দিবেন। সেটাকে আমরা বলেছিলাম নন জিআর মামলা, নন এফআইআর মামলা, নন, অনেক সময় থানার মামলাও বলা হয়, নন থানার মামলা এরকম বলে, থানার মামলা না। এই যে বিভিন্ন প্রকার মামলার কথা বলছি, এখন আমাদের চলে আসতে হচ্ছে দায়রা আদালত কর্তৃক মামলা আমলে নেওয়া। শব্দটা বলছি, দায়রা আদালত কর্তৃক মামলাটা আমলে নেওয়া। দায়রা জজ নয়, আমি বলছি দায়রা আদালত। দায়রা জজ হচ্ছে স্পেসিফিকলি একটা ব্যক্তি, আর দায়রা আদালত হচ্ছে 3 জন ব্যক্তি। দায়রা জজ সাহেব নিজে একজন ব্যক্তি, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। আমাদের এই কথাটা বুঝতে বুঝতেই আমাদের জান শেষ হয়ে যায়। এই দায়রা আদালত মামলাটা 193 নাম্বার সেকশনে কগনাইজেন্স, যখন উনি কগনিজেন্সে নিবেন, সেক্ষেত্রে বলেছে প্রথম কথাই হচ্ছে দায়রা আদালত সমূহ যেগুলো আছে, দায়রা আদালত শব্দটা হচ্ছে সমূহ, কারণ 3টা আদালত আছে, দায়রা আদালত না, দায়রা আদালত সমূহ। এই দায়রা আদালত ম্যাজিস্ট্রেটের মতন কগনিজেন্সে মামলা নিতে পারেন না, সরাসরি কোনো মামলা গ্রহণ করেন না। স্পেশাল পাওয়ার যদি তাদেরকে দেওয়া হয় সেটা ভিন্ন জিনিস। স্পেশাল পাওয়ার যদি তাদেরকে দেওয়া হয় সেটা ভিন্ন জিনিস, কিন্তু সাধারণ কথা হলো এই যে দায়রা আদালত 3 জন দায়রা জজ সাহেব আছেন, তারা মামলা কগনিজেন্সে নেবেন না অ্যাকর্ডিং টু সেকশন 193 এর 1 অনুযায়ী। প্রথম কথাই হচ্ছে তারা কগনিজেন্সে নেবেন না। কগনিজেন্সে যদি না নেন তাহলে কি হলো, এই কগনিজেন্সে উনি যদি না নেন, দ্বিতীয়তে এসে বলছে তবে সরকার সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা যেই সকল মামলার বিচারের নির্দেশ দিবেন, অথবা দায়রা জজ সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা মামলা হস্তান্তর অতিরিক্ত দায়রা আদেশ যুগ্ম কেবল মামলার বিচার করতে পারবে। তো মামলা তাদের কাছে এডিশনাল সেশন জাজ, জয়েন্ট সেশন জাজ shall try such cases only as government by general or specifically order may direct them to try, or the session judges of the division by general or special order given may making over to for trial, যদি এটাকে ট্রায়াল করার জন্য বলে। তাহলে প্রথম কথা হচ্ছে ম্যাজিস্ট্রেট যদি আপনাকে বলে কত নাম্বার সেকশনে দায়রা আদালত কগনিজেন্সে নিতে পারেন মামলা, প্রথম কথা হলো 193 নাম্বার সেকশনে কগনিজেন্সে নিতে পারেন, বাট প্রথমেই বললেন কিন্তু নিতে পারেন না মামলার 193 ক। বাট স্পেশাল পাওয়ার যদি করা হয় তাহলে আপনাকে বলতে হচ্ছে 193 কগনিজেন্সে নিতে পারেন। শিরোনামে এটাই বলা আছে। আমাদের এই প্রশ্নটা এসেছিল, আমাদের কতিপয় বিশেষ শ্রেণীর, অর্থাৎ আমাদের ফৌজদারি কার্যবিধিতে যে নালিশ বলেন, এজাহার বলেন, প্রাথমিক তথ্য বিবরণী, এইগুলো কি তামাদি আছে? এগুলোতে কিন্তু কোনো তামাদি নাই, কোনো তামাদি দ্বারা বাড়িত না। দ্যাটস ওয়াই আপনি কোন মামলা দায়ের করার ক্ষেত্রে তামাদি মেয়াদ পাবেন না। তবে ফৌজদারি মামলার আপিল, রিভিউ, রিভিশন বলেন, সেগুলোতে কিন্তু তামাদি আছে, যেটা 155-তে, 154-তে, 155-তে, 157-তে বিভিন্ন প্রকার লিমিটেশন আছে। কতদিনের মধ্যে এই আপিল, কতদিনের মধ্যে এই রিভিশন, কতদিনের মধ্যে এই রিভিউ শেষ করতে হবে, সেটার কি আছে, লিমিটেশন আছে। বাট মামলা দায়ের করার ব্যাপারে কোনো লিমিটেশন আমাদের নাই। এছাড়াও খুব ভালো একটা বিষয়, সেটা হচ্ছে 95 নাম্বার সেকশন, 96 নাম্বার সেকশন, 97 নাম্বার সেকশন, 98 নাম্বার সেকশন, 99 নাম্বার সেকশন। এই যে 95 থেকে 99 নাম্বার সেকশনে, এই সেকশনগুলোতে বিশেষ বিশেষ শ্রেণীর মামলার কথা বলা আছে। এই মামলাগুলো আমলে নিতে হলে
কিছু শর্ত পূরণ করতে হয়। যেমন 195 নম্বর সেকশনে বলেছে সরকারি কর্মকর্তা আইন অনুগ কর্তৃক অবমাননার অভিযোগ। আমরা জনসাধারণের ন্যায় বিচার বিরোধী কতিপয় অপরাধ রয়েছে, যেমন দ্বন্দ্ববিধির 194, 96, 95, 205, 207, 208, 209, 210, 211, 228 এই ধারাগুলো অধীনে দণ্ডনীয় অপরাধ এবং অপরাধ কোন আদালতে কার্যক্রম বা কোন কার্যক্রম সম্পর্কে করা হয়েছে বলে অভিযোগ যদি করা হয়, সেক্ষেত্রে উক্ত আদালত বা উক্ত আদালতের যে আদালতের অধীনে সেই আদালতের লিখিত ভাবে অভিযোগের ভিত্তিতে নিতে হবে। সুতরাং এই বিশেষ শ্রেণীর মামলাগুলো একইভাবে 196 নম্বর সেকশনে রাষ্ট্রদ্রোহিতার যে মামলা আছে, আপনি হঠাৎ করে আপনার রাষ্ট্রের নাগরিক কথা সত্য, কিন্তু আপনি রাষ্ট্রবিরোধী যে অপরাধ আছে আপনি নিজেই সেটার জন্য মামলা দায়ের করলেন না, এই দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। রাষ্ট্রদ্রোহিতার মামলা সম্পর্কে সরকার বা সরকার কর্তৃক ক্ষমতা প্রাপ্ত কোনো অফিসার কর্তৃত্ব বলে দায়েরকৃত নালিশ ব্যতীত আর কেউ মামলা দায়ের করতে পারবে না বা দায়ের মামলাটা গ্রহণ করা হবে না। আপনি রাষ্ট্রদ্রোহিতার ক্ষেত্রে স্পেশাল যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকেই করতে হবে। বিচারক বা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে যদি আপনি মামলা দায়ের করেন, যখন কোন সরকারি কর্মচারী তার কর্তব্য পালন করে অপরাধ সংগঠন করেছে বলে অভিযুক্ত হবেন, তখন সরকার পূর্ব অনুমতি ব্যতীত তাকে মামলা দায়ের করা যাবে না। অবশ্যই সরকারের পূর্ব অনুমতি নিতে হবে, তারপরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে। চুক্তি ভঙ্গ, মানহানি, বিবাহ সম্পর্কিত সমস্ত অপরাধ আছে, সেই সমস্ত অপরাধের জন্য আমল সরাসরি নেবেন না। তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি মহিলা হন, যাকে দেশের রীতিনীতি অনুযায়ী যিনি মানহানি, চুক্তি ভঙ্গ, বিবাহ সম্পর্কিত কোন মামলায় যেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ব্যক্তি মামলা করবেন, অন্য কোনো ব্যক্তি মামলা করলে চলবে না। তবে যদি মহিলা হন, যদি দেশের রীতিনীতি অনুযায়ী উনি যদি দেশের মানুষের সামনে যদি পর্দানশীল মহিলা হন, বা পীড়া উন্মাদ ব্যক্তি হন, বা আদালতের আসতে পারছেন না অসুস্থ ব্যক্তি হন, সেই ক্ষেত্রে অনুমতি নিয়ে মামলা করা যাবে। তাছাড়া স্বাভাবিকভাবে যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাকেই মামলা করতে হবে। আরো এক প্রকারের বিশেষ শ্রেণীর মামলা আছে 199 নম্বর সেকশনে, ব্যতিচার। অর্থাৎ বিবাহিত যে স্ত্রী লোক আছে, ওই বিবাহিত স্ত্রী লোককে আপনি ফুসলাইছেন, ফুসলায় তার স্বামীর অনুপস্থিতিতে আপনি তার সাথে ব্যতিচার করেছেন, সেই ক্ষেত্রে এই মহিলার পক্ষে কে মামলা করবেন? অর্থাৎ স্ত্রী লোকের স্বামীর অভিযোগ ব্যতীত অথবা ওই স্বামীর অনুপস্থিতিতে ওই স্ত্রী লোকের যিনি তত্ত্বাবধায়ক আছেন তিনি ব্যতীত আপনার ওই ব্যতিচারের মামলা, যেটা 497 নম্বর সেকশন, 498 নম্বর সেকশনে মামলা করতে পারবেন না। মামলা করলেও আপনি কি হবেন না, কগনিজেন্সে কোর্ট নেবেন না। একটা মেয়ের সাথে ব্যতিচার করেছেন, সেই মামলাটা করবেন তার স্বামী বা তত্ত্বাবধায়ক, তার ভাই যে মামলা দায়ের করতে পারবে না। একটা মেয়ের স্বামী হচ্ছেন সবচেয়ে বড় তত্ত্বাবধায়ক, তারপরে তার বাবা মা যদি বেঁচে থাকেন তিনি। এনারা থাকা অবস্থায় থার্ড পার্টি ফুপা ফুপি হঠাৎ করে বললো যে আমরা ফুসলায় যেহেতু নিয়ে গেছে ওই ছেলের বিরুদ্ধে মামলা করবো না, আমলে কোর্ট নিবেন না। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। এই সমস্ত জায়গা থেকে যে কথাটা আমি বললাম যে এখন পর্যন্ত যে খুব বড় ধরনের এখান থেকে প্রশ্ন করেছে সেরকম বলবো না, তবে
এই সমস্ত বিষয়গুলো আমাদের একটু জানা থাকা ভালো। কোন সময় কোন বিপদে পড়তে হয় এটা তো বোঝা যাচ্ছে না, যে শালার অনেক সময় বার কাউন্সিল গাঁজা গুজা খায় কিনা। সেই গাঁজা গুজা যদি খায় তাহলে তো বেকায়দা, তাই না? জি স্যার। তো এই গাঁজার প্রভাব থেকে যাতে আমরা রক্ষা পাই, এই জন্য এই সমস্ত সেকশন আমাদেরকে পড়তে হবে। 200 ধারায় জবানবন্দি অলরেডি কথা বলেছি, যে ফরিয়াদিকে পরীক্ষা করা। 200 ধারায় এক্সামিনেশন অফ কমপ্লেনেন্ট, 200 ধারায় জবানবন্দি। কিছু সেকশন আছে, এই সেকশন নিজেই পরিচিতি লাভ করে, such as 161, 164। এই যে 200 ধারায় জবানবন্দি, এগুলা ওই সেকশনের নাম্বার দিয়েই ওনারা পরিচিত। নালিশ তাহলে ওই অলরেডি 1 নাম্বার বলেছি যে অবশ্যই নালিশকারী বা সাক্ষী এবং ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর নিতে হবে। যখন লিখিত নালিশ করা হয়, যখন ওই লিখিত নালিশটা করা হয়, একটা প্রশ্ন রিটেন প্রশ্নে আসে, এখান থেকে একটা প্রশ্ন আসে রিটেনে। সেই প্রশ্নটা হলো, কখন 200 ধারায় জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই? এই প্রশ্নটা রিটেনে আসে, দেখছেন কিনা অনেকেই দেখবেন যে বিভিন্ন সময় এই প্রশ্নটা দিয়ে যায়, যে কখন আপনার 200 ধারায় জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই। এই প্রশ্নটা আসে, সেটা হচ্ছে এই 200 নম্বর সেকশনে। যখন লিখিত নালিশ করা হয়, 192 এর অধীনে মামলা হস্তান্তর পূর্বেই পরীক্ষা করার প্রয়োজন, আর 200 ধারায় জবানবন্দি পরীক্ষা করার প্রয়োজন নাই। যখন লিখিত নালিশ করা হয় এবং কোনো আদালত বা সরকারি কর্মকর্তার সম্পাদনের সময়, সরকারি কর্তব্য সম্পাদনের সময় এই নালিশ বলে প্রতীয়মান হয়, তখন 200 ধারায় জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই। এই কয়েকটা 3টা জিনিস বিভিন্ন সময় যখন লিখিত আকারে দেওয়া হয়, তার আগেই ওই যে 202 ধারা অনুযায়ী যদি মামলাটা স্থানান্তর করা হয়, সরকারি কর্মকর্তা যদি হয়, তার কাজ সম্পাদনের সময় লিখিত নালিশ করা হলে, অথবা 192 অধীনে মামলা স্থানান্তর করা হলে, অর্থাৎ স্থানান্তরকারী ম্যাজিস্ট্রেট পূর্বেই ফরিয়াদিকে পরীক্ষা করলে, এই সমস্ত ক্ষেত্রে 200 ধারায় জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই। ইম্পর্টেন্ট একটা সেকশন। 201 নম্বর সেকশন থেকে প্রশ্ন হয়, এটা হলো, ম্যাজিস্ট্রেট মামলা আমলে নেওয়ার ক্ষমতা না থাকলে তখন পদ্ধতি কি? ক্ষমতা মানে কি? কগনিজেন্সে নেওয়ার ক্ষমতা নাই, ভিন্ন কোনো আদালতে করেছেন, স্থানীয় এখতিয়ার নাই, অথবা মামলাটা এমন প্রকৃতির মামলা, এই মামলাটা সে নিতেই পারে না, কগনিজেন্সে নিতে পারে না, তারপরে এই মামলাটা উনি অভিযোগটাকে ফেরত দিয়ে দিবেন। প্লেন রিটার্ন পড়েছিলাম, আর রিজেকশন অফ দ্য প্লেন, দুইটা পড়েছিলাম, দুটো বিষয়, 7-10, 7-11। এই জায়গায় প্লেন রিটার্ন হচ্ছে 201। ম্যাজিস্ট্রেট মামলা যদি উনি কগনিজেন্সে না নিতে পারেন, মামলাটায় উনি অপর পৃষ্ঠায় কেন নিতে পারলেন না সেটা অভিযোগটা লিখে ফেরত দিয়ে দিবেন। এটাকে বলা হয় রিটার্ন। আমাদের একটা প্রশ্নে এসেছিল যে কমপ্লেইন কগনিজেন্স টেকিং স্টেজে যদি দেখেন যে তার কোনো এখতিয়ার নাই, তখন উনি কোন ধরনের আদেশ দিতে পারেন? উনি উপযুক্ত আদালতে মামলাটা দায়ের করার জন্য ফেরত দিয়ে দিতে পারেন। সবচেয়ে ইম্পর্টেন্ট সেকশন হচ্ছে 202 নম্বর সেকশন, একেবারে দারুণ সেকশন 202 নম্বর সেকশন। 202 নম্বর সেকশন নিয়ে মাঝে মাঝেই কথা হয় আমাদের, মাঝে মাঝে আমরা বলি 202 নম্বর সেকশনের কথা। একটা সিআর মামলা তো 190 নম্বর সেকশনে 3টা ওয়ে থেকে নিলেন। দ্বিতীয় ওয়েটা ছিল পুলিশ প্রতিবেদনের উপরে ভিত্তি করে নেন, এটা আমরা জানতাম।
তো আমরা যখন দেখছি যে এই মামলাটা আসলে সন্দেহের অবকাশ রয়েছে যে আসলে সংগঠিত হয়েছে কিনা, তখন প্রসেসটাকে স্থগিত করা হয়। এই 202 নম্বর সেকশনের যে হেডলাইন, সেটাকে কিন্তু বলা হয় না যে তদন্ত করা বা পুলিশ রিপোর্ট, এটাকে বলা হচ্ছে পোস্টপোন ফর ইস্যুইং প্রসেস। মামলাটা উনি যদি কগনিজেন্সে নেন, তাহলে আর এই পুলিশ প্রতিবেদনের প্রয়োজন হয় না, কিন্তু মামলাটাকে পোস্টপোন করে স্থগিত রেখে উনি তদন্তের জন্য পাঠান। যতক্ষণ পর্যন্ত তদন্ত রিপোর্ট না আসতেছেন, ততক্ষণ পর্যন্ত আসামিকে আসামি বলা যাবে না, যতক্ষণ পর্যন্ত না এই 202 নম্বর সেকশন অনুযায়ী প্রতিবেদন না দেন। অপরাধের নালিশটা পাওয়ার পরে ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিকে হাজির করতে বাধ্য করার জন্য প্রসেস ইস্যু করেন। এই প্রসেস ইস্যুটা 2 রকম হয়। নাম্বার 1 সমন ইস্যু করেন, বা নাম্বার 2 ওয়ারেন্ট ইস্যু করেন। এই ওয়ারেন্ট বা সমনটাকে স্থগিত রাখেন। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, কত নাম্বার সেকশনের ওয়ারেন্ট ম্যাজিস্ট্রেট ওয়ারেন্ট স্থগিত রাখেন? এইটা তো এভিডেন্স একটা তো কাছে লেবল আসে লেবল না প্রশ্ন এখানে আসে যে পোস্টপোন কখন করেন বা প্রসেস স্থগিত করেন কত নাম্বার সেকশন অনুযায়ী? 202 নাম্বার সেকশন অনুযায়ী কিন্তু প্রসেসটাকে স্থগিত করেন। ওকে, প্রসেসটাকে প্রথম স্থগিত করেন। প্রসেস কি? প্রসেস 2টা, হয় সমন না হলে ওয়ারেন্ট। এই 2টাকে স্থগিত করেন। 2টাকে স্থগিত করে উনি কি করেন? এইটাকে অনুসন্ধানের জন্য নির্দেশ দিয়ে দেন। অর্থাৎ when cognizance is not taken by a magistrate or receive of complainant, issuing process is postponed. অবশ্যই postponed হবেন, and magistrate may give him reaction to the holding the inquiry under 202 of Code Civil Criminal Procedure. অবশ্যই ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী এটাকে তদন্ত পাঠাবেন, এই 202 নাম্বার সেকশন অনুযায়ী। এখন 202 সেকশন অনুযায়ী প্রসেসটা স্থগিত করতে পারে, তবে উনি কি কি করেন? নাম্বার 1, উনি এই মামলাটাকে কি করবেন? তদন্তের জন্য পাঠাবেন, অনুসন্ধানের জন্য করতে পারবেন। নিজে রাখতে পারেন, অপর কোনো ম্যাজিস্ট্রেটকে দিতে পারেন, তবে অবশ্যই 3য় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে আপনি তদন্ত করতে দিবেন না। এখানে ম্যাজিস্ট্রেটের কাছে যদি প্রতীয়মান হয় জুডিশিয়ারি ইনকোয়ারি না দিয়ে, অনেক সময় কোর্টে যাওয়ার পরই বলে যে স্যার জুডিশিয়াল ইনকোয়ারি দেন। এই জুডিশিয়ারি ইনকোয়ারি হচ্ছে ম্যাজিস্ট্রেট অন্য কোনো ম্যাজিস্ট্রেটকে আপনি কি করা, তদন্ত করার নির্দেশ দিয়ে দিতে পারেন। দ্যাট মিনস পুলিশ অফিসার ব্যতীত, অন্যান্য ল এনফোর্সমেন্ট এজেন্সি ব্যতীত ম্যাজিস্ট্রেটের কাছে দিতে পারেন, এই 202 অনুযায়ী। আবার ম্যাজিস্ট্রেটের নিকট যদি প্রতীয়মান হয় যে অপরাধের জন্য নালিশ করা হয়েছে, কেবলমাত্র দায়রা জজই বিচার করবেন, সে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, ম্যাজিস্ট্রেট তাকে হাজির হতে বাধ্য করার জন্য পরোয়ানা স্থগিত রেখে নালিশটা সত্যায়িত বা অসত্য নিরূপণের জন্য আপনি কি করতে পারেন? পুলিশকে কি করবেন? তদন্ত করার জন্য নির্দেশ দিবেন। এই ধারায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে 202 এর ক। এই ধারায় অধীনে যদি কোনো ঘটনা অনুসন্ধানকারী ম্যাজিস্ট্রেটের নিকট উপযুক্ত মনে করেন যে আসলেই এই মামলাটাকে আমলে নেওয়ার সুযোগ নাই, তিনি 2 এর খ অনুযায়ী ওই 202 এর খ অনুযায়ী
উনি ওই আসামিকে অব্যাহতি দিতে পারেন। এই জায়গায় একটা ডিসচার্জের কথা বলা হয়েছে 202 এর বি আসামিকে কি করতে পারে, ডিসচার্জ করতে পারে। তাহলে 202 অনুযায়ী ম্যাজিস্ট্রেট নিজে অনুসন্ধান করতে পারে, অন্য কোনো ম্যাজিস্ট্রেটকে অনুসন্ধান করতে দিতে পারে, পুলিশ অফিসারকে অনুসন্ধান করতে পারে, বা অন্য কোনো ব্যক্তিকে অনুসন্ধান করে দিতে পারে। পুলিশ চূড়ান্ত রিপোর্ট দাখিল করার পর মামলাটা আমলে নেওয়া হয়, অথবা যদি দেখা যায় যে উনি অপরাধটা করেন নাই, তবে ফাইনাল রিপোর্ট, এখানে কিন্তু ফাইনাল রিপোর্ট না, এখানে বলা হয় শুধু পুলিশ রিপোর্ট, তাহলে সেই ক্ষেত্রে আসামির যে স্ট্যাটাস থাকে সেটাকে অব্যাহতি দেওয়া হয়। 202 নম্বর সেকশন ভয়াবহ ইম্পর্টেন্ট সেকশন, প্রত্যেক বছর প্রশ্ন করেন। এখন যদি দেখা যায় এই নালিশটা যদি দেখায় অভিযোগটা করা হয়েছে, যার নিকট হস্তান্তর করা হয়েছে, সেই ক্ষেত্রে ফরিয়াদি শপথপূর্বক 202 ধারায় এবং 202 ধারায় যে তদন্ত করেছিল, সেই তদন্ততে দেখা যায় যে আসলে কোন রকম নালিশ গ্রহণ করা যায় না, তাহলে নালিশটা খারিজ করে দিতে পারেন। এই খারিজ করলে কমপ্লেইন ডিসমিস বলা হয়, অর্থাৎ নালিশটাকে খারিজ। 203 নম্বর সেকশনে যে শব্দটা ব্যবহার করা হয়, নালিশ খারিজ, অর্থাৎ কমপ্লেইনটাকে ডিসমিস করা হয়। কিসের উপরে ভিত্তি করে? 200 ধারায় জবানবন্দি এবং 202 ধারা তদন্ত প্রতিবেদনের উপরে ভিত্তি করে। তাড়াতাড়ি নিয়ে যাও, সবগুলো বই একেবারে শেষ করে ফেলতেছে, এই দুর্বাদুর গুলোকে সব নিয়ে যাও, আর ওইটাকে চাপায় দিয়ে দাও। ছোট ছোট বাচ্চাগুলো সবগুলো বই খালি মনে করেন যে ভালো ভালো। নালিশ খারিজ হচ্ছে 203 নম্বর সেকশনে, এবং নালিশ খারিজ হয় দুইটা বিষয় বিবেচনা করা হয়, প্রশ্ন আসতেই পারে। কোন দুইটা বিষয় বিবেচনা করা হয় নালিশটা খারিজ সম্পর্কে? নাম্বার 1 200 ধারায় জবানবন্দি, নাম্বার 2 হলো 202 এর প্রতিবেদন। তাহলে আমরা যদি প্রশ্ন দেখি, একটা কমপ্লেইন কেসে কগনিজেবল স্টেজে যদি ম্যাজিস্ট্রেট দেখেন যে তার ইখতিয়ার নাই, তখন মামলাটাকে কি করবেন? রিটার্ন করে দিবেন। যদি মামলাটায় 200 ধারা এবং 202 ধারা অনুযায়ী দেখা যায় যে মামলাটা কগনিজেন্সে নেওয়া যায় না, তখন নালিশটাকে ডিসমিস করে দিবেন, অথবা 202 ধারা অনুযায়ী ডিসচার্জ করে দিতে পারেন। 202 অনুযায়ী প্রসেসকে পোস্টপোন করবেন। সেক্ষেত্রে কাকে কাকে পাওয়ার দেওয়া হয়েছে অনুসন্ধানের, সেক্ষেত্রেও কথাটা মনে রাখতে হবে। এবং সর্বশেষ কথা হচ্ছে 203 নম্বর সেকশনে যে অভিযোগটাকে ডিসমিস করা হয়, সেক্ষেত্রে কিন্তু 203 ধারা যদি নালিশটাকে খারিজ বলতে অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি বা খালাস বোঝায় না, কিন্তু এই ক্ষেত্রে কি হয়? ওই নালিশটাকে খারিজ শব্দটাকে কিন্তু বলা হয়। 204 সেকশন খুবই গুরুত্বপূর্ণ সেকশন, এখান থেকে প্রশ্ন আসে। এতক্ষণ প্রসেসটাকে পোস্টপোন করা হয়েছিল, এখন প্রসেসটাকে খুলে দেওয়া হবে। অপরাধ প্রমাণ করা হলে 204 নম্বর সেকশন অনুযায়ী ইস্যু অফ প্রসেস হয়, মামলা অগ্রগতি হয়। কি করতে পারে? প্রসেস তো আমি বলেছি 2 প্রকারে হয়, ওয়ারেন্ট ইস্যু করবে, আর আদালত যদি মনে করেন যে না ওয়ারেন্ট দেওয়ার মতো না, তাহলে কি করবেন? সমন দিবেন। সমন কেসে প্রথম দিনই সমন দিয়ে দিবেন, ওয়ারেন্ট হলে ওয়ারেন্ট দিয়ে দিবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা এখানে প্রশ্ন এসেছিল, 403, এই যে প্রসেসটা দিবেন সমন বা পরোয়ানা, একটা ফি আছে, একটা কোর্ট ফি দিতে হয়। এই কোর্ট ফি যদি আপনি না দেন, তাহলে সেখানে অভিযোগটা ডিসমিস হয়ে যাবে। তাহলে 203 নম্বরেও ডিসমিস হইতে পারে, 204 নম্বর 4(3) অনুযায়ী কিন্তু ডিসমিস হইতে পারে। প্রশ্নটা এবারও এসেছিল। এখন 204 অনুযায়ী আপনি দেন নাই,
প্রসেস দেন নাই, যদি খারিজ হয়ে যায় আপনি কি করবেন? এই ক্ষেত্রে যে কথা আমি বলেছি যে এই ধরনের ক্ষেত্রে জাজমেন্ট ছাড়া বাকি যা আছে সব রিভিশন করবেন। 204-3 অনুযায়ী যদি নালিশটা খারিজ হয়, তাহলে দায়রা আদালত যদি করেন তাহলে আপনি সরাসরি হাইকোর্ট ডিভিশনে রিভিশন করবেন, আর দায়ের যদি ম্যাজিস্ট্রেট কর্তৃক করে তাহলে 439 অনুযায়ী রিভিশন করেন। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এগুলো। কোনোভাবেই কোনো একটা সেকশনকে এখান থেকে বাদ দেওয়া যাবে না, কোনোভাবেই কোনো একটা সেকশনকে এখান থেকে অবহেলা করা যাবে না। 205-এর গ, তারপরে গ অলরেডি আলোচনা করেছি, মামলা স্থানান্তর। 205 একটা সেকশন আছে, ম্যাজিস্ট্রেট আসামিকে ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দিতে পারে। যখন কোন ম্যাজিস্ট্রেট সমন জারি করেন এবং যুক্তিসঙ্গত কারণে যদি আসামি উপস্থিত হইতে না পারেন, তাহলে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নিয়ে ওই আসামির ব্যক্তিগত হাজিরা আদালতে আইনজীবীর মাধ্যমে দিতে পারেন। তাহলে কি উকিলের মাধ্যমে হাজিরার ব্যক্তিগত হাজিরা কিভাবে দেওয়া হয়? 205 নম্বর সেকশনে দেওয়া হয়। মজার বিষয় হচ্ছে 205-এর ঘ, অর্থাৎ ঘরের ঘ, দারুণ একটা বিষয় আছে। এই দারুণ বিষয়টা হলো মাঝে মাঝে এখান থেকে রিটেন প্রশ্ন করে। 205-এর ঘতে 3টা বিষয় আছে। 205-এর ঘর 1, 205-এর ঘর 2, 205-এর ঘর 3, 3টা বিষয় উল্লেখ আছে। 205-এর ঘর 1-এ বলেছে একই অপরাধ সম্পর্কে নালিশি মোকদ্দমা এবং পুলিশি তদন্ত চলতে থাকলে ম্যাজিস্ট্রেট অনুসন্ধান বা বিচার স্থগিত রাখবেন। 205-এর ঘর 1-এ বলেছে যখন পুলিশ রিপোর্ট ব্যতীত অন্য কোনো মামলা দায়ের করা হয়, অর্থাৎ নালিশ মামলা বা অনুসন্ধান পর্যায়ে যদি ম্যাজিস্ট্রেটের নিকট প্রতীয়মান হয় যে উক্ত অপরাধ সম্পর্কে পুলিশ কর্তৃক তদন্ত চলমান আছে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তার নিকটে যে মামলাটা আছে সেইটাকে স্থগিত করবেন এবং তদন্তকারী পুলিশ কর্মকর্তার নিকট হইতে উক্ত প্রতিবেদন তলব করবেন। 2টো মামলা হয়েছে। একটা হলো কমপ্লেইন রেজিস্টার্ড কেস, কোর্টে 190 নাম্বার সেকশন অনুযায়ী নালিশি মামলা করা হয়েছে, আবার একই মামলা থানাতে হয়েছে। 2টা মামলা হয়েছে। হইতে পারে না যে একই ঘটনা এরকমও তো হইতে পারে। একই ঘটনায় 2জন ভিকটিম ছিল, 2জন 2 পরিবারের। এক পরিবারে গেছে কোর্টে, এক পরিবার গেছে থানাতে, 2জন ব্যক্তি মারা গেছে, একই বিষয় নিয়ে মামলা হয়েছে। সেই ক্ষেত্রে যেটা কমপ্লেইন রেজিস্টার কেস আছে সেইটাকে স্থগিত রাখবেন কোর্ট, এবং যেটা পুলিশি তদন্তের জন্য আছে, যে মামলাটা তো 154-এ দাখিল হইলেই তদন্ত করবেন, সেই ক্ষেত্রে তদন্ত প্রতিবেদনটা চেয়ে নেবেন। 205-এর ঘর 2-এ বলা হয়েছে ম্যাজিস্ট্রেটের নিকট বিচারাধীন মামলা এবং পুলিশের নিকট তদন্তাধীন মামলা একত্রে বিচার করতে পারবে। 2টা নিয়ে একসাথে বিচার করবে, যেহেতু 2জন আলাদা আলাদা বাদী কিন্তু ঘটনা একই। সেই ক্ষেত্রে যদি 173 ধারা অধীনে পুলিশ কর্মকর্তার রিপোর্ট দাখিল করেন এবং এমন প্রতিবেদনের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিলে
যে ম্যাজিস্ট্রেট নিকট বিচারাধীন মামলাগুলো আসামি অর্থাৎ নালিশি মামলা পুলিশি প্রতিবেদনের উপরে ভিত্তি করে উদ্ভব মামলা অনুসন্ধান এবং বিচারে করতে করে উভয় মোকদ্দমায় পুলিশি রিপোর্ট দায়ের হয়েছে বলে গণ্য করা হবে। সিআর মামলা যখন করা হয়েছিল তখন 4 জন আসামির নাম দেয়। যখন জিআর মামলা হয়েছে সেই মামলা পুলিশ তদন্ত করে দেখে যে না, আরো 2 জন যুক্ত আছে, ওই 4 জন সহ আরো যুক্ত আছে। তখন এই যে পুলিশের প্রতিবেদনটাকে গুরুত্বের সাথে দিয়ে এমন ভাবে বিচার করবেন যেন এই মামলাটা পুলিশ প্রতিবেদনের উপরে ভিত্তি করেই মামলাটা বিচার হয়েছে বলে অগ্রসর হবে। এইভাবে পুলিশ রিপোর্টের উপর ভিত্তি করে দায়ের করেছেন বলে গণ্য করা হবে। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর 205-এর ঘর 3-এ বলেছে তদন্তকারী কর্মকর্তার নিকট দাখিলকৃত পুলিশ রিপোর্ট ম্যাজিস্ট্রেটের নিকট বিচারাধীন নালিশি মামলার অভিযুক্ত ব্যক্তির সাথে সম্পর্ক না থাকলে পুলিশ রিপোর্টের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট কোনো অপরাধ আমলে না নিলে ম্যাজিস্ট্রেট যে নালিশি কার্যক্রমটা স্থগিত করেছে সেই মামলাটা অগ্রসর হবেন। তাহলে এখানে আবার ঘতে আর এক কথা বলছে, তদন্তকারী কর্মকর্তা পুলিশ রিপোর্ট দাখিল করলো ম্যাজিস্ট্রেটের কাছে, কিন্তু ম্যাজিস্ট্রেট তো সেটা নাই নিতে পারে। সেই ক্ষেত্রে ওই রিপোর্টটাকে গ্রহণ না করে ম্যাজিস্ট্রেট যে নালিশি মামলাটাকে স্থগিত করেছিল সেইটাকে অগ্রসর করার জন্য নির্দেশ দিতে পারে। ম্যাজিস্ট্রেটের উপরে ডিপেন্ড করবে উনি কিভাবে মামলাটা নেবেন। তাহলে একটা মামলা যদি থানাতে হয়, আবার কোর্টে হয়, কমপ্লেইন রেজিস্টার কেস যদি হয়, সেক্ষেত্রে বিধানটা কি, সেই বিধান সম্পর্কে 205-এর ঘতে আলোচনা করা হয়েছে। এখান থেকে রিটেন প্রশ্ন না করলেও পিলি না করলেও রিটেন প্রশ্ন মাস থাকে প্রত্যেক বছর। প্রবলেমেটিক ভাবে দিয়ে দেয় এক্স একটি ঘটনার জন্য থানায় মামলা করেছে, ওয়াই ওই একই ঘটনার জন্য কোর্টে মামলা করেছে। 2টা মামলার বিচার পদ্ধতিতে আলোচনা করে প্রশ্নটা মাঝে মাঝে দিয়ে থাকে, মাঝে মাঝে হয়। যখন রিটার্ন যখন পড়বো আমরা, রিটার্ন বিষয়গুলো ঠিক একইভাবে পড়বো এবং পয়েন্ট আকারে আমরা প্রশ্ন জিজ্ঞেস করব এবং কিভাবে লিখছেন সেই লেখার বিষয়গুলো আমরা দেখব। কতে এই দুইটার মধ্যে স্যার পার্থক্যটা কি? মানে কখন 540-এর কয়ে যাবো আর কখন 205-এ যাবো? এই প্রশ্ন মনে হয় একটা উত্তর দিয়েছিলাম আমার মনে হয়, তাই না? আচ্ছা, তারপরে আমরা আবারও দেখি 540-এ চলে যান। 540-এ আমরা 205-এ সরাসরি বললাম যে আসামির ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দেওয়ার জন্য, অর্থাৎ উকিলের মাধ্যমে হাজির হওয়ার ক্ষেত্রে কখন ম্যাজিস্ট্রেট সমন জারি করেন, যখন যুক্তিসঙ্গত সমন জারি করা হলে। যখন কোনো ম্যাজিস্ট্রেট সমন জারি করলে যুক্তিসঙ্গত কারণ থাকে, উক্ত আসামি ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দিয়ে তাকে উকিলের মাধ্যমে হাজিরা দেওয়া হবে। এই কথাটা বললো 205-এর 1-এ। কিন্তু তদন্ত বা বিচারকারী ম্যাজিস্ট্রেট তার বিচারিক ক্ষমতায় মামলার যে কোনো সময় আসামিকে হাজির হওয়ার নির্দেশ দিতে পারেন এবং প্রয়োজনে ইতিপূর্বে বর্ণিত পদ্ধতিতে তাকে হাজির করাতে বাধ্য করতে পারেন। এইটা আমাদের বললো কত? 205 নাম্বার সেকশনে। এখন 540-এ চলে যান। 540-এ হচ্ছে গুরুত্বপূর্ণ সাক্ষীকে সমন দ্বারা আহ্বান বা উপস্থিত হয়ে জবানবন্দি গ্রহণের ক্ষমতা। 540-এ এটা হলো রিকল, খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু না, উনি বলছে 540-এর কত? 540-এর বলছি স্যার
ওই প্রশ্নটা গুরুত্বপূর্ণ জিনিস আমার খেয়াল করে গেছে। 540 একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, কি বলেন তো? 540 হচ্ছে ওই যে কোন সাক্ষীকে সমন দিয়েছেন, আবার ওই সাক্ষীকে রিকল করার জন্য, আপনি ওই দিন উপস্থিত ছিলেন না, গুরুত্বপূর্ণ সাক্ষীকে আবার পুনরায় জেরা খুব বেশি কাজ করে এই 540 নাম্বার সেকশন। 540 কটা একজন পড়েন তো, যার কাছে বই আছে? আস্তে আস্তে। স্যার এখানে বলছে যে তদন্ত পর্যায়ে জামিনে মুক্ত অভিযুক্তকে আর হাজিরা প্রদান করতে হবে না, এবং মামলার সাক্ষ্য গ্রহণের সময় আসামি উপস্থিত না থাকলেও আদালতের অনুমতি সাপেক্ষে আসামির আইনজীবী জেরা করতে পারবেন, আর জেরা করতে পারবেন এবং তা বৈধ বলে গণ্য হবে। 540 তে খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা হচ্ছে 540 যেমন আসামিকে রিকল করতে পারবেন, ঠিক একই ভাবে সাক্ষী দেওয়ার একটা বিধান আছে। সাক্ষী দেওয়ার বিধান হলো, যখন কোনো ব্যক্তি সাক্ষীকে জেরা করছেন, অবশ্যই আসামিকে সেখানে উপস্থিত থাকার বাধ্যবাধকতা আছে, কিন্তু যখন কোনো ব্যক্তি ওই দিন অসুস্থ বা পলাতক রয়েছে বা আসতে পারছে না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে বলেছে যে আপনি তার অনুপস্থিতিতেও সাক্ষী গ্রহণ করতে পারবেন। বাদী পক্ষ বা রাষ্ট্রপক্ষের সাক্ষী গ্রহণের যেদিন তারিখ হবে, অর্থাৎ বাদী পক্ষ বা রাষ্ট্রপক্ষ যখন সাক্ষী গ্রহণ করবেন, তখন অবশ্যই আসামিকে উপস্থিত থাকতে হয়। কিন্তু এই যে 541 এর এতে আসামি যদি অনুপস্থিত হয়ে বিজ্ঞ আইনজীবী 540 অনুযায়ী দরখাস্ত দিয়ে আসামির অনুপস্থিতিতে সাক্ষীকে জেরা করার জন্য আদালত অনুমতি গ্রহণ করে থাকেন। এই হলো দুইটা সেকশন, দুইটা। একটা হলো সমন পর্যায়ে আপনি আসতে চাচ্ছেন না, একটা হলো 205 এর সমন পর্যায়ে, এটা ট্রায়াল পর্যায়ে না। সাক্ষীর পর্যায়ে তো কখন? ট্রায়াল পর্যায়ে, আপনার চার্জের পরে, অর্থাৎ যদি ম্যাজিস্ট্রেটের কাছে মামলা হয় 241 এর পরে সাক্ষী গ্রহণের পর্যায়ে। যদি আসামি না থাকে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? আসামির জেরা করতে পারবেন। আর যখন দেখা যাচ্ছে কোন আসামিকে মাত্র সমন ইস্যু করা হয়েছে, উনি ব্যক্তিগতভাবে হাজির হইতে পারছেন না, এখন সমন ইস্যু করা মানে কি? তাকে উপস্থিত হইতে হবে। এখন আমরা জানি যে একটা সেকশন আছে, যেই সেকশনে, কত নাম্বার সেকশন বলেন তো, যে সাক্ষীকে সমন দেওয়া, একে সমন দেওয়া হয়েছে, আসামিকে সমন দেওয়া হয়েছে কিন্তু আসামি আসে নাই, তার বিরুদ্ধে ডাব্লিউ ইস্যু করবো, কত নাম্বার সেকশনে বলেন? কার মনে আছে? স্যার 92 না 192? 90 ধারা 90 নাম্বার সেকশনে যখন আসামিকে সমন ইস্যু করা হয়েছে, সমনের পরিবর্তে অতিরিক্ত পরোয়ানা জারি করতে পারবে। আর 92 নাম্বার সেকশনে হচ্ছে একবার জামিন নিয়ে গেছেন, জামিন নিয়ে যাওয়ার পরেও আপনি উপস্থিত হন নাই, এখন আপনাকে সমন দেওয়া হলো, সমনে যদি আপনি উপস্থিত না হইতে পারেন, 90 নাম্বার সেকশন আপনার বিরুদ্ধে ডাব্লিউ ইস্যু করবে, কিন্তু আপনিও অসুস্থ। সেই ক্ষেত্রে এই 205 নাম্বার সেকশনে কোর্টের কাছে আবেদন করতে পারবেন যে আমার যে অ্যাকিউজড সে আনএবল টু অ্যাটেন্ড দিস কোর্ট, দ্যাটস ওয়াই আইনজীবীর মাধ্যমে হাজিরাকে দেওয়া হোক। আর 540 অনুযায়ী ওই যে 540 দেওয়া আছে রিকল, সাক্ষীকে রিকল করার বিধান, সাক্ষীকে পুনরায় আবার আহ্বান করার বিধান, আবার একইভাবে সাক্ষী নাই, সাক্ষী অনুপস্থিত, সেই ক্ষেত্রেও আদালতের অনুমতি নিয়ে আপনি জেরা করতে পারবেন। এইটা হচ্ছে 540 এতে। ঠিক আছে আপা? স্যার এই প্রশ্নটা দ্বিতীয়বার